ড্রাইভারকে বলে অথবা যে ভাই নিয়ে আসতেন তাকে বলেছি, একটা এক্সিট দেখলাম না। আমি দুনিয়ার তো অনেক ফ্লাইওভারে ঘুরেছি, এত বড় 17 কিলোমিটার একটা ফ্লাইওভারে তো মিনিমাম 10টা এক্সিট থাকার কথা ছিল। তাহলে আপনি সিটিকে কানেক্ট করলেন কিভাবে? দুষ্টামি করে লোকজন আপনাদের এলাকায় বলা বলি করে যে একজন ব্যক্তির জন্য একটা টানেল করা হয়েছে তার বাড়ি থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে, আর একজন ব্যক্তির জন্য একটা ফ্লাইওভার করা হয়েছে তার বাসা থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে। তাহলে একটা রাষ্ট্র তার ডেভেলপমেন্ট মডেলটাই করেছে একটা লুটপাট মডেলের উপরে ভিত্তি করে দিয়ে, যেই মডেলটা এই রাষ্ট্রকে সার্ভ করে না। তাহলে কিভাবে এটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে কন্ট্রাডিক্ট করে? কারণ আমার কথা ছিল তো রিপাবলিক করবেন আপনি, যে আমার রাষ্ট্রের প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্ক, এই রাষ্ট্রের প্রত্যেকটা টাকা পয়সা যে আপনি খরচ করবেন এটা তো মানুষের জন্য হইতে হবে। তাহলে আপনার ইভ্যালুয়েশন প্ল্যান কোথায়, রিপোর্ট কোথায়? আপনাদের সিডিএ নিয়ে প্রচুর লেখাজোখা হচ্ছে দেখতে পাচ্ছি। চিটাগংয়ে তো বন্যা দেখি নেই আপনাদের। 5-6 বছর আগে তো চিটাগংয়ে বন্যার মানে তো রূপকথার গল্পের মতো আপনাদের কাছে মনে হইতে হয়তো। সেই চিটাগংয়ে এখন প্রতি বছর অসম্ভব রকমের ঘাপলা মারা বন্যা হইতেছে। আমি দেখেছি গলা পর্যন্ত পানি, ইভেন আপনাদের সকল মেয়রের বাসায় পানি দেখছি, তার বাড়ির নিচতলা নাকি ডুবে গেছে। তাহলে বন্যা হচ্ছে কেন? তাহলে আপনি কি প্ল্যান করলেন? আপনাদের এখানে দেখলাম 25টা ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে শুধুমাত্র দিন তারিখ কারেকশন করতে গিয়ে 10,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। যে প্রত্যেকটা প্রজেক্টের একটা প্ল্যান থাকে না, যে এস্টিমেটেড ক্লোজিং টাইম কত, যে আমি 24শে নভেম্বর মাসে শেষ করব, এইটাকে রিঅ্যাসেস করে এটা বছর বাড়াইছে, এই বছর বাড়ানোর মধ্য দিয়ে শুধু 10,000 কোটি টাকা খেয়ে ফেলছে। তাহলে আপনাদের সিডিএর প্ল্যান কোথায়? সিডিএর প্ল্যান ডেভেলপমেন্টের কারণে আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখছি না, আমি তো এখানে ভোগান্তি দেখতে পাচ্ছি শুধুমাত্র। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো সেলফ হচ্ছে যে আমি যে রিপাবলিক মডেলের রাষ্ট্র করতে চেয়েছিলাম এটার সাথে কন্ট্রাডিক্ট করে, এটার সাথে এটা যায় না। আমার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আপনি একটা উন্নয়ন প্রজেক্ট করলেন আর সেই উন্নয়ন প্রজেক্টের জেরে লক্ষ লক্ষ মানুষ মাসের পর মাস পানিবন্দী হয়ে থাকে, এইটার ভিতরে কোনো ইনসাফ নাই। এই মানুষগুলোর সাথে আপনি মর্যাদার সাথে কোনো আচরণ করলেন না। আপনাদের এখানে দেখেছি ক্যানেলে পড়ে বাচ্চা মারা গেছে, খুব আলোচিত ঘটনা ছিল। একটা শিশু বাচ্চা সম্ভবত 2-3 বছরে খেলতে গিয়ে সেখানে পড়ে গেছে। ওই ক্যানেল তো ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ ছিল, আমি পত্রিকায় দেখলাম। তাহলে আপনি কি ডেভেলপমেন্ট করলেন যে ডেভেলপমেন্টের কনসিকুয়েন্স হচ্ছে যে প্রাণ চলে যায়? এটা তো ডেভেলপমেন্ট হইতে পারে না, এটা তো রিপাবলিক মডেলের ডেভেলপমেন্ট হইতে পারে না। তাহলে এই যে আমার রাষ্ট্রটা যে একটা রাজবংশে পরিণত হয়েছে, কিছু ব্যক্তি কিছু পরিবারের লীলাখালায় পরিণত হয়েছে, এই রাষ্ট্রের বদলা চাই, এই বন্দোবস্তের বদল চাই। আমরা চাই যে এর প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্কের অ্যাসেসমেন্ট হইতে হবে, এবং এর প্রত্যেকটা প্রসেসে দেখেন নাগরিকদের কোনো এঙ্গেজমেন্ট নাই। পরে এই কলকাতা নিয়ে যাওয়া, আমাদের চিকেন নেকের গল্প আমাদেরকে মনে করায় দিচ্ছে, ফেনী নদীর ওই পারে আমাদের কেটে দিবে, কেটেই অংশ নিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে, চিটাগংয়ের পাহাড় টাহাড় নিয়ে ঝামেলা চলতেছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, চট্টগ্রাম বাংলাদেশের অংশ অ্যাট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোনো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। খুব পরিষ্কার আমাদের বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। এজন্য বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। কৌটল্যের কয়েক শত বছর আগের পুরাতন বস্তা পচা নীলক্ষেতের গাইড বই পড়ে যদি আপনারা মনে করে থাকেন চাণক্যপুরী থেকে যে বাংলাদেশের ভূখণ্ডে হাত দেবেন, অনেকবার ভেবে দেখা উচিত। তাহলে আমাদের ভূ রাজনীতির ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা ইস্যু বেস পলিটিক্স করছি, কিন্তু আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। চট্টগ্রামবাসীর সাথে আমাদের এই পজিশন একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে। তাই এই লড়াইটা আগামী দিনের লড়াই, এই লড়াইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, পুরাতন আমলের রাজনীতি নিয়ে বাংলাদেশকে আর ঘোরানো যাবে না। যেই বস্তা পচা রাজনীতি চলছে, যেই রাজবংশের রাজনীতি চলছে, যেই মুরব্বীদের 60-এর দশকের সফটওয়্যার দিয়ে চলছে, 60-এর দশকের সফটওয়্যার দিয়ে 2024-এ এআই বানাইতে পারবেন না। আপনি মহাকাশে যেতে পারবেন না, আপনি সিলিকন ভ্যালিকে কম্পেয়ার করতে পারবেন না। অতএব সেই বাংলাদেশের জন্য নতুন রাজনীতি ইনোভেটেবল রিয়েলিটিতে পরিণত হয়েছে, একটা অনিবার্য বাস্তবতা।
এবং সেখানেই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীদেরকে আহ্বান করছি যে নতুন রাজনীতির সাথে আপনারা যুক্ত হবেন। নতুন এই ইস্যুভিত্তিক রাজনীতি হচ্ছে আপনার জীবনের রাজনীতি, আপনার ভোগান্তি কিভাবে কমবে সেটা নিয়ে আমাদের রাজনীতি, আপনার নাগরিক অধিকার কিভাবে নিশ্চিত হবে সেটা নিয়ে আমাদের এই রাজনীতি। এই রাজনীতি আপনাদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামবাসীকে আমার ব্রিফিং শেষ করছি। আপনাদের প্রশ্ন থাকলে দয়া করে প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে 16 ডিসেম্বরের বক্তব্য হচ্ছে আমার ব্যক্তিগত বক্তব্য, এটা পার্টি পজিশন না। 16 ডিসেম্বরের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন 16 ডিসেম্বর কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা পার্সোনালি টুইট করেছেন। এই টুইটে উনি বলেছেন যে 71 সালের ভারতের এই বিজয়কে উনি উদযাপন করছেন এবং ওই লড়াইতে যে হাজার হাজার ভারতীয় বীর সেনানীরা মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং এই টুইটের ভিতরে বাংলাদেশ নাই, বাংলাদেশের মুক্তির লড়াই নাই। এবং দ্বিতীয়ত একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে মিটিং হয়েছে জুমে অনলাইনে, সেই মিটিংয়ে ভারতের সেনাপ্রধানের পিছনে আমাদের একটা সারেন্ডার সেরিমনির পিকচার দেয়া আছে। 16 ডিসেম্বরের রেসকোর্স ময়দানের যে ছবিটা, যে ভারতীয় ফোর্সের কাছে আমাদের তখনকার পরাজিত যে পাকিস্তানি ফোর্স তারা আত্মসমর্পণ করছে। এবং এর বাইরে তো আপনারা রেগুলার টকশো দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের এই অংশ নিয়ে যায়, ফেনী নিয়ে যায়, চট্টগ্রাম বন্দর নিয়ে যায়, মংলা নিয়ে যায়, এই আলোচনা চলছেই আর কি। এইসব প্রেক্ষিতে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশের কিছু বিষয়কে নতুন করে আলোচনায় আনতে হবে আমাদের নতুন বাস্তবতার নিরিখে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কিছু মীমাংসিত না। আমাদেরকে 53 বছর ধরে বলা হয়েছে অনেক কিছু মীমাংসিত না, স্বাধীনতার প্রশ্নে অনেক কিছু মীমাংসিত না। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেক জেনারেশনকে তার মতো করে বুঝতে হয়, তার মতো করে বুঝতে হয় যে কে আমার শত্রু, কে আমার মিত্র, আগামী বাংলাদেশের রক্ষা কবচের জন্য কারা লড়াই করবে, কারা করবে না, কারা দেশ বিক্রি করে দেবে, কারা বিক্রি করবে না। এটা প্রত্যেক জেনারেশনের ফাইট। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে 1971 সালের যুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকার এবং ভারতের সরকারের সাথে যে 7 দফা গোপন চুক্তি হয়েছে, সেখান থেকে বাংলাদেশের মনস্তত্ত্বটা বুঝতে হবে যে ভারত আমাদেরকে কিভাবে দেখে। এবং দয়া করে আমি আজকের ব্রিফিংয়ের সময় বাড়াবো না, অনলাইনে গিয়ে আপনারা সেই 7 দফা চুক্তিটা পড়বেন দয়া করে, এবং দেখবেন এই 7 দফা চুক্তি পড়লে আপনি বুঝবেন যে বাংলাদেশ নামক কোনো স্বাধীন রাষ্ট্র হওয়ার কোনো পরিকল্পনা 71 সালের অক্টোবরে ছিল না বলেই ডিসেম্বর মাসে জেলায় জেলায় ভারত ডিসি অ্যাপয়েন্ট করে দিয়েছে। 16 ডিসেম্বর পরে বাংলাদেশের অলমোস্ট সকল থানার দায়িত্ব ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে। এবং যে 19টা জেলা ছিল, 19 জেলার ডিসিকে নিয়ে ভারতের তখনকার ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করছে কলকাতায় যে কে কোন জেলার দায়িত্ব নেবে এবং কিভাবে দায়িত্ব নেবে। আপনারা তখনকার আমলাদের বই পড়েন, আসাফুদ্দৌলার লেখা পড়েন, তারপরে ডক্টর কামাল সিদ্দিকীর লেখা পড়েন, তারপরে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামসুল হুদা সাহেবের লেখা পড়েন। ওনারা একদম তালিকা সহ দিয়ে দিয়েছে যে সেখানে একদম স্পেসিফিকলি একটা এক্সাম্পল দিয়ে আপনার মোমেন শাহিতে ধরেন 14 ডিসেম্বর পি.কে ব্যানার্জি, পশ্চিম বাংলার একজন অ্যাডমিন ক্যাডারের অফিসার, সেন্ট্রাল আইএএস অফিসার, তিনি সার্কিট হাউসে ভারতীয় সৈন্যসহ উঠে ওখানকার ডিসিকে ডেকেছেন দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য। আমরা কি বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছিলাম অন্যের কলোনি হবার জন্য? আমার মুক্তির লড়াইটা কোথায়? ওই টুইটে কি আমার 70,000 যোদ্ধা যে যুদ্ধ করেছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তার কন্ট্রিবিউশন কোথায়? আমার যে হাজার হাজার শহীদ আছে তাদের লড়াইয়ের অবদানটা কোথায়? তাহলে আমার মুক্তির লড়াই দিয়ে আমাকে কিভাবে দেখা হচ্ছে? এই জন্য আমি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির ক্রিটিক্যাল হওয়ার পরেও আমি কিন্তু শেখ মুজিবুর রহমানের এই জায়গাটাকে আমি বারবার তার অবদান স্বীকার করেছি যে সারা বাংলাদেশ মিলে দেশ একবার স্বাধীন করেছে 71-এ, আর 72-এর 10 জানুয়ারি শেখ মুজিব একা বাংলাদেশকে আবার স্বাধীন করছে। লন্ডন থেকে ফেরার পথে সে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ আপনাদের প্রতি, কিন্তু আপনার সোলজার উজ্জ্ব করতে হবে। ভারতের রিপিটেড প্রেশারের পরেও সে এই জায়গায় মাথা নত করে নাই। এবং 72 সালের 12ই মার্চ ফেয়ারওয়েল কুচকাওয়াজ দিয়ে ভারতীয় সোলজারদেরকে বিদায় দেওয়া হয়েছে। এবং এন্ড অফ মার্চ এবং আর্লি এপ্রিল লেগে গেছে ভারতের সোলজাররা বাংলাদেশ ছাড়তে। এবং ছাড়ার পথে কি হয়েছে আপনারা দেখেছেন, যদি হিস্ট্রি কেউ পড়ে থাকেন, হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। মেজর জলিলের লেখা পড়েন, একে খন্দকারের লেখা পড়েন, আপনারা এগুলো পাবেন, আমি ডিটেলসে যাব না। তো সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেকবার 16 ডিসেম্বর আসলে আমাদেরকে মনে করায় দেওয়া হয় যে আমি তোমার দেশ স্বাধীন করে দিয়েছি। এটা আমার আত্মমর্যাদার সাথে যায় না।
কারণ আমিও লড়াই করছি, আমার হাজার হাজার লোক লড়াই করছে, আমার হাজার হাজার মানুষ, আমার বাপ চাচারা মামারা শহীদ হয়েছেন। তাহলে আপনি আমাকে সাহায্য করছেন, এই জন্য তো আমি কৃতজ্ঞ। আপনাদের অফিসারদেরকে তো বাংলাদেশ রাষ্ট্র পুরস্কারও দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। আপনি কত দিন ধরে ঋণ শোধ করলে আমার ঋণ শোধ হবে, কতবার বললে পরে আমার কৃতজ্ঞতা শোধ হবে। সেই জায়গাতে আমরা বলেছি যে 16ই ডিসেম্বর আত্মসমর্পণ দিবস হিসেবে পালিত হতে পারে। আর একটা বিষয় দেখেন, সেই জায়গাতে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না। ফাইন, ইন্ডিয়ান সোলজারের কাছে আপনি করেন, সারেন্ডার করেন, ওসমানী পাশে বসা থাকলে কি ক্ষতি হইতো? সারা দুনিয়াতে অ্যালাইড ফোর্স সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সারেন্ডার সেরিমনি দেখেন, অ্যালাইড ফোর্সের কমান্ডাররা একসাথে বসে আছে। হোয়াটস রং উইথ ইট? জেনারেল ওসমানী সিলেট থেকে ফ্লাই করেছেন, ঢাকাতে আসবেন, তার হেলিকপ্টার ধরে গুলি করা হয়েছে, উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছে, ভাগ্যিস মরে যান নাই। কেন এটা করতে হবে? সো এইসব কারণে আমি বলেছি যে এটা আমার মুক্তির লড়াই একটা বড় জায়গা। কিন্তু এই ডিসেম্বর মাসে আমি ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদের স্ট্রং পজিশনের কারণে 72 সালের মার্চ এপ্রিলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো সেই জন্য আমি বলছি যে তর্কের উপরে ভিত্তি করে এইটা আলোচনায় আসা দরকার। কারণ রাষ্ট্র সাপেক্ষে আমি তো মীমাংসিত বিষয় দেখতে পাচ্ছি না এখানে। কারণ আমার মুক্তির লড়াইটা তো শেষ হয় নাই। কোন দিন হবে ভাই জিজ্ঞেস করছে, সেটা জাতি ডিসাইড করবে। আলোচনা চলুক, তর্কটা উঠুক, সবাই কথা বলুক এটা নিয়ে। কথা বলতে বলতে আমরা একসময় গিয়ে এক জায়গাতে কনসেনসাসে পৌঁছবো। দ্বিতীয়, ইন্ডিয়া এবং বার্মা তেল নিচ্ছে, এগুলো তো ভাই খুব ছোটোখাটো কোশ্চেন, আপনি অনলাইনে গিয়ে সার্চ করেন না, প্রচুর ম্যাটেরিয়ালস আছে। ইন্ডিয়ান কোম্পানি এবং আপনার ওখানকার বার্মিজ কোম্পানি ওখানে এক্সপ্লোর করছে, তেল গ্যাস নিচ্ছে, এবং তারা এটা করতে করতে আমাদের নেভি দেখবেন, নেভি শিপ মাঝে মধ্যে তাদেরকে তাড়ায়া দেয়। তারা ড্রিল করতে 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 বাংলাদেশ সীমান্ত পর্যন্ত চলে আসে। তো এই ধরনের ঘটনা বহুবার পত্রিকাতে রিপোর্টেড হয়েছে, আপনারা খুঁজলে এটা পাবেন। ইলেকশন রিফর্ম, একটা বিষয় দেখেন যে জুন জুলাই আগস্টের পরিবর্তনটার নেচারটা বোঝেন। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ ছিলাম গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাজারে হাজারে শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন, কিন্তু দিন শেষে সারা দেশের মানুষ তাদের নেতৃত্বে রাস্তায় নেমে আসে নাই। ইটস এ ফ্যাক্ট, এটা আমাকে মেনে নিতে হবে। আমি আন্দোলনে তো অ্যাক্টিভ ছিলাম, কিন্তু আমার নেতৃত্বে তো কোটি কোটি মানুষ রাস্তায় নামে নাই। পোলাপানের নেতৃত্বে নামছে, ছাত্রদের নেতৃত্বে নামছে। তাহলে যা দিন শেষে দেখবেন এটা এটা মানে গেমের মতো। 86 মিনিটে আপনার মেসি, রোনাল্ডো গোল দিতে পারছে না, একটা সাবস্টিটিউট প্লেয়ার দেখবেন 3 মিনিটে গোল দিয়ে ফেলছে। তো এই জন্য ভাই, সে তো 3 সপ্তাহে মেসি হয়ে গেছে, এখন আমি কি করব? ইটস এ ফ্যাক্ট। তাকে তো আমার রেকগনাইজ করতে হবে যে তার নেতৃত্বেই দিন শেষে হাসিনা পলাইছে। তো এই আন্দোলনে সবার অবদান যেমন আছে, রাজনৈতিক দল, সুশীল সমাজ, নাগরিক সমাজ, এটা যেমন আমাকে স্বীকার করতে হবে, ছাত্র সমাজের নেতৃত্বে সারা বাংলাদেশ নেমে আসছে, এটাও স্বীকার করতে হবে। এখন দেখেন ছাত্র সমাজ কি চেয়েছে। ছাত্র সমাজ কি চেয়েছে যে দেয়ালে দেয়ালে দেখেন তো, আমি তো সারা বাংলাদেশে ঘুরি, আমি তো ছাত্র সমাজের কোনো দেয়াল লিখনে দেখি নাই অবিলম্বে নির্বাচন দেন এটা বলেছে। তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে, পরিবর্তন চাই বলেছে, সংস্কার চাই, পুরাতন ফ্যাসিবাদ বন্দোবস্তর বিলোপ চাই, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এই আকাঙ্ক্ষাগুলোকে তো আমার ধারণ করতে হবে। আমি সংস্কার এবং নির্বাচনকে আলাদা করে পরস্পর দ্বিমুখী কোনো জায়গা হিসাবে দেখি না। এটা পুরোটা একই প্যাকেজের একটা অংশ। আপনি কোন পয়েন্টে এটা নিয়ে আলোচনা করছেন? দেখেন, পুরো সংস্কারের ভিতরে তো নির্বাচন অলরেডি ইনভলভ হয়ে আছে। প্রথম 6টা সংস্কার কমিশনের ভিতরে তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে। পুরাতন আওয়ামী লীগের আপনার যে সার্চ কমিটি ছিল, আইন ছিল, ওই আইনের অধীনেই তো সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। নির্বাচন কমিশনার বলছেন যে কমিশনের রিপোর্ট পেলে পরে তারা ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবেন, এবং এটা করতে করতে আগামী বছর মার্চ পর্যন্ত লেগে যেতে পারে, আর্লিও হয়ে যেতে পারে। 26 মার্চের কথা বলেছেন। তারপর নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে জাতিসংঘে ওখানে সাইডে পরিষ্কার করে বলেছেন সংস্কার কমিশন রিপোর্ট দেবে, রিপোর্ট নিয়ে আমি রাজনৈতিক দলের সাথে কথা বলবো, রাজনৈতিক দল যতটুকু সংস্কার চায় সবাই একমত হয় অতটুকু করব, বাকিটা না করলে আমি রাজনৈতিক দলের উপরে দিয়ে নির্বাচন দিয়ে চলে যাব। এবং দেখেন 16 ডিসেম্বরের বক্তব্যে উনি একই কথাটা বারবার বলেছেন, এবং জাতীয় ঐক্যমতের একটা কমিশন উনি ঘোষণা করেছেন, যেটা উনি চেয়ার করবেন, আলী রিয়াজ ডেপুটি থাকবেন, এবং অন্যান্য কমিশনের চেয়ারম্যানরা ওখানে সদস্য থাকবেন। এটা কি করবে? এটাই হচ্ছে রাজনৈতিক দলের সাথে কথা বলবে, পরামর্শ করবে, কতটুকু সংস্কার করব না এই বিষয়ে আলাপ করে তারা নির্বাচনের দিকে চলে যাবে।
তো আলটিমেটলি কিন্তু এর ভিতরে কোনো মানে দ্বিচারিতা দ্বিমুখিতা এগুলো আমি দেখতে পাচ্ছি না। আমি লার্জলি মোটা দাগে সংস্কার নির্বাচনকে দেখতে পাচ্ছি যে আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তনটা হয়েছে, সেদিকে যাচ্ছে। কিন্তু চ্যালেঞ্জটাও বুঝতে হবে যে সচিবালয় দেখেন গতকালকে রাতে কি হয়েছে, এটা কোনোভাবে একটা সাধারণ ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে না। বিল্ডিংয়ে আগুন লাগছে হচ্ছে নাহিদ আর আসিফের রুম পুড়ে গেল। তো আমি সরকারকে বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য। এবং এর আগে সচিব ওয়াজেদ জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে। এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টা ছিলেন, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি। অতএব তার ডিপার্টমেন্টটা পুড়ে গেছে আজকে, নাহিদ যেটার দায়িত্বে এখন। তো সরকারকে আমি বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য, স্যাবোটাজ আছে কিনা। সচিবালয়ে যে আন্দোলন করছে এই যে আওয়ামী সচিব লীগ, যার 80% গত 16 বছর দালালি করছে, রাতের ভোট করছে, চুরি ডাকাতি করে বিদেশে টাকা পাচার করছে, তারা সাডেনলি গণতন্ত্রী হয়ে গেছে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হয়ে গেছে। অতএব এখানে আসলে কি হচ্ছে সেটা সিরিয়াসলি স্ক্রুটিনাইজ করা দরকার এবং একটা কনক্লুশনে আমাদের আসা উচিত। ভাই